গাইস, ভিডিও বানানোর মতো পরিস্থিতিতে বর্তমানে আমরা কেউই নাই, কিন্তু কালকে যেহেতু আমি অফিসিয়ালি তার মৃত্যুর অ্যানাউন্সমেন্ট সর্বপ্রথম দিয়েছি, তাই আজকে জাস্টিসের বিষয়টাও শক্তভাবে তুলে ধরা আমার দায়িত্ব। কারণ আসলে যার যাই সেই বোঝে। কালকে বললাম না, ও ছোট ভাই হিসেবে আমার যে হেল্প করেছে, আমি বড় ভাই হিসেবেও তার এক গুণও তাকে হেল্প করতে পারি নাই। যখনই ওকে আমি বলতাম এটা নাও, আমার কাছে তো আছে, তখনই বলতো আরে ভাই পরে দেখতেছি, আপনি রাখেন আমি দেখতেছি। অথচ এমন এমন জায়গায় যেখানে আমার ফ্যামিলি মেম্বাররা পর্যন্ত আমাকে হেল্প করে নাই, সেখানে এই মুজাহিদ আমাকে হেল্প করেছিল। যাই হোক, ওকে নিয়ে বলা শেষ হবে না, বলতে থাকলে হয়তো বলতেই থাকবো। এখন বিষয় হচ্ছে, কালকে আমরা পুরো গেমিং কমিউনিটি কেঁদেছি। এই কমিউনিটির সবচেয়ে বড় ইউটিউবার ট্রিপলার থেকে শুরু করে একদম ছোট কন্টেন্ট ক্রিয়েটাররা পর্যন্ত এই বিষয়ে কেঁদেছে, লাইভে পোস্ট করেছে। এখন আজকের বিষয়টা গাইজ খুবই গুরুত্বপূর্ণ। আজকের বিষয় হচ্ছে আমার ছোট ভাই মুজাহিদ বা অ্যাডভান্স গেমিং কে নিয়ে জাস্টিস আনার বিষয়। যে গাইজ তোমরা ঠিকই শুনেছ, আমার যদি শক্তি থাকতো এই ভিডিওতে বলা প্রত্যেকটা কথা, এই ফ্রি ফায়ার কমিউনিটির প্রত্যেকটা অডিয়েন্স, ইভেন প্রত্যেকটা মানুষকে আমি ধরে ধরে শোনাইতাম। কারণ যেটা বর্তমানে হয়েছে তার অ্যাক্সিডেন্টকে ঘিরে, এটা শুধুমাত্রই মুজাহিদ বা একজন কন্টেন্ট ক্রিয়েটার বা একজন বাংলাদেশি টুরিস্টের কেস না, এটা বর্তমানে একটা ইন্টারন্যাশনাল ইস্যু। এটা বাংলাদেশিদের একটা পাবলিক ইস্যু। এটা বাংলাদেশি শুধুমাত্র একজন সাধারণ টুরিস্ট বা বাংলাদেশি সাধারণ একজন নাগরিক না, এটা একটা পাবলিক ফিগার ইস্যু। যে মুজাহিদ সবার জন্য জাস্টিস এনে দিত, যে অ্যাডভান্স গেমিং এর প্রত্যেকটা কথাই কারো না কারোর জন্য জাস্টিস আসতো, আজকে বিধাতা দেখো কি একটা নির্মম পরিহাস এনে দিয়েছে আমাদেরকে। এমন এক মোড়ে আমাদেরকে দাঁড় করিয়েছে যে মানুষটা সবার জন্য জাস্টিস আনতো, আজকে মৃত্যুর পরে সেই মানুষটারই জাস্টিস আনার লোক হচ্ছে না। ইয়েস ব্রাদার, মুজাহিদের জাস্টিস দরকার। কেন তোমরা কি মনে করতেছো এটা জাস্ট একটা সড়ক দুর্ঘটনা? না গাইস, এটা সড়ক দুর্ঘটনা না, এটাকে আমি বলবো এটা একটা প্রপার মার্ডার। কারণ এই অ্যাক্সিডেন্টে মুজাহিদের কোনো দোষ ছিল না। সে বরাবরের মতো বিদেশে যেমন ঘুরে ওরকমই মালয়েশিয়াতে ঘুরতে গিয়েছিল তার পরিবার নিয়ে। সে নিয়ম অনুযায়ী একটা ট্যাক্সি বা একটা ক্যাব বুক করে যাচ্ছিল কুয়ালালামপুর শহর হতে। তার লেনে তারাই ছিল, তাদের কোনো প্রবলেম ছিল না। অন্যদিক থেকে একজন মিলিটারি অফিসার, সে ছিল ড্রাঙ্ক অবস্থায়, অর্থাৎ মাতাল অবস্থায়। সে তার লেন, যে লেন দিয়ে সে চলবে সেই লেন বাদ দিয়ে অন্য লেনে চলে আসে, কারণ সে মাতাল ছিল। এবং অন্য লেনে এসে সে মুজাহিদদের গাড়ির সামনে এসে সামনাসামনি মেরে দেয়, যেটাতে আমার ভাইয়ের সিট বেল্ট পরা ছিল না বলে মাথায় ব্যাপক আঘাত লাগে এবং সে মারা যায়। যেমন বিষয়টা কয়েকদিন আগে আমার বাবার হয়েছে, এখন অপারেশনের মাধ্যমে তিনি মোটামুটি একটু সুস্থ আছেন। যাই হোক গাইজ, এটাকে শুধুমাত্র একটা সড়ক দুর্ঘটনা বলা চলে না। তুমি রাস্তা দিয়ে যদি সঠিকভাবে চলাচল করতে না পারো, তুমি তোমার লেন দিয়ে তোমার জায়গা দিয়ে সুন্দরভাবে যাচ্ছ, অন্য কেউ এসে যদি তোমার ঘাড়ের উপরে এসে তোমাকে মেরে দেয়, এটা কি কখনোই সড়ক দুর্ঘটনা বলা চলে? এটা তো একটা মার্ডার, এত বড় একটা মার্ডার। অথচ আমি রিসার্চ করে দেখলাম যে মালয়েশিয়ান গণমাধ্যম, ইভেন মালয়েশিয়ান পুলিশরা যারা স্টেটমেন্ট ইনভেস্টিগেট করছে, তারা মুজাহিদকে বারবার বলছে এ বাংলাদেশি প্যাসেঞ্জার, এ বাংলাদেশি টুরিস্ট। নো ব্রাদার, হি ইজ নট এ জাস্ট বাংলাদেশি টুরিস্ট, হি ইজ এ বাংলাদেশি পাবলিক ফিগার, হি ইজ এ সেলিব্রিটি, হি ইজ এ কন্টেন্ট ক্রিয়েটর। মালয়েশিয়ান পুলিশ এবং মালয়েশিয়ান গণমাধ্যম কোনোভাবেই বিষয়টাকে বড় আকারে দেখছে না। কারণ যেহেতু মুজাহিদের বিপরীতে একজন তাদেরই দেশের মিলিটারি অফিসার, অবশ্যই এখানে মিলিটারি ইনফ্লুয়েন্স থাকবে। কারণ এরকম ঘটনা আমি রিসার্চ করে আরো দেখলাম, এরকম ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভের ব্যাপক কেস হয় মালয়েশিয়াতে, এবং ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভের বিরুদ্ধে কিন্তু মালয়েশিয়ান গভর্নমেন্ট ব্যাপক স্ট্রিক্ট। কিন্তু তারপরে এরকম প্রত্যেক বছর অ্যাক্সিডেন্ট হয়, এবং যদি অ্যাক্সিডেন্টের কজ কোনো প্রভাবশালী ব্যক্তির হয়, তাহলে হয় তাদের বিচার অনেক লেন্দি হয়, আজ হচ্ছে কাল হচ্ছে শুনানি, এই সেই বলে বলে বিচার অনেক লেন্দি করে। আর নয়তো ব্যাপক কোনো প্রভাবশালী ব্যক্তি হলেও অল্প একটু বিচার দিয়েই তাদেরকে খালাস করে দেওয়া হয়। আমি আমার ভাই অর্থাৎ মুজাহিদের শুধুমাত্র বিচার চাচ্ছি না, আমি চাচ্ছি এরকম ভাবে আমার ভাইয়ের মতো আর যেন কেউ কখনো এরকম ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভের শিকার না হয়, কারো বুক যেন এরকম ভাবে খালি না হয়, কেউ যেন পরিবার হারা বা ভাই হারা না হয়। এখন তোমরা যারা আমার অডিয়েন্স আছো, তোমাদের কাছে হাত জোর করে আমি রিকোয়েস্ট করতেছি, ভিডিওটা এখান থেকে শেষ পর্যন্ত দেখো ভাই। আমি ভিডিওতে যে কথাগুলো বলবো, কথাগুলো খুবই ইম্পর্টেন্ট, এবং এখানে তোমাদেরও কাজ আছে। তুমি মুজাহিদকে হেড করো আর ভালোবাসো, যাই করো না কেন, এখন মানুষটা মারা গিয়েছে, এখন আমাদের সবারই উচিত তাকে ক্ষমা করে দেওয়া, এবং ভাই হিসাবে আমাদের কমিউনিটির একজন মানুষ হিসাবে তার পাশে দাঁড়ানো, তাকে জাস্টিস এনে দেওয়া। সো এখান থেকে আমি কয়েকটা স্টেপ বলবো, স্টেপগুলো সবার জন্য খুবই ইম্পর্টেন্ট, খুব মনোযোগ সহকারে শোনো। আমাদের প্রথম ধাপ হচ্ছে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে সেই তথ্যকে প্রমাণে রূপান্তর করা। যেখানে আমাদের অ্যাক্সিডেন্টের অফিসিয়াল রিপোর্ট দরকার, মালয়েশিয়ান গণমাধ্যম কি বলতেছে সেগুলোর স্পিচ দরকার, হাসপাতালের মেডিকেল রিপোর্ট, ডেথ সার্টিফিকেট, ট্যাক্সি ড্রাইভার এবং প্রত্যক্ষদর্শীদের স্টেটমেন্ট দরকার, এবং অবশ্যই ওই রাস্তার ওই লেনের সিসিটিভি ফুটেজ আমাদেরকে ম্যানেজ করতে হবে। যাই হোক, এইগুলা তোমরা যারা সাধারণ অডিয়েন্স আছো তাদের কাজ না, এটা আমাদের এবং তার পরিবারের কাজ। আমি তার পরিবারের স্বজনদের সাথে কানেক্ট করার চেষ্টা করেছি, এই বিষয়গুলো তারা দেখছেন, এই বিষয়গুলো সম্পর্কে তাদেরকে অভিহিত করা হয়েছে। মানে মোটমাট বিষয় হচ্ছে এইগুলা জোগাড় করার মাধ্যমে আমরা শুনেছি বা তিনি মারা গিয়েছেন এই বিষয়টা থেকে আমাদেরকে এখন এটাকে এমন
জায়গায় নিয়ে আসতে হবে যে এটা প্রমাণিত হয়েছে এমন বানাতে হবে। দেন দ্বিতীয় সবচেয়ে বড় জিনিস হচ্ছে যেটা তোমাদেরও অর্থাৎ সাধারণ অডিয়েন্স এবং আমাদের বোঝা উচিত, সেটা হলো মালয়েশিয়ার আইন বুঝতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। মালয়েশিয়ায় কিন্তু ড্রাঙ্ক ড্রাইভ খুবই সিরিয়াস একটা অপরাধ। কজিং ডেথ বাই রেকলেস ড্রাইভিং আর ড্রাইভিং আন্ডার ইনফ্লুয়েন্স, এই দুইটারই বড় ধরনের শাস্তি হইতে পারে, জেল হইতে পারে, বড় অঙ্কের জরিমানা হইতে পারে, এমনকি ওই ব্যক্তির ড্রাইভিং লাইসেন্স সারা জীবনের জন্য অর্থাৎ পার্মানেন্টলি ব্যান হইতে পারে। এটাই উচিত, কারণ এইভাবে একজনের জীবন কেড়ে নেওয়ার অধিকার তার নাই। আর যতই সে একজন মিলিটারি অফিসার হোক না কেন, সে কখনোই সিভিলিয়ান কোর্টের বাইরে না। কিন্তু প্রবলেম কি, তার মিলিটারি ইনফ্লুয়েন্স থাকতে পারে আর ইন্টারনাল প্রোটেকশন থাকতে পারে। আমাদেরকে এই জায়গাটাই ভাঙতে হবে। 3 নম্বর স্টেপ হচ্ছে এই কেসটা যে কোনো মুহূর্তে চাপা পড়তে পারে। 1 নম্বর হচ্ছে ওই মিলিটারি অফিসারের স্ট্যাটাস বায়াস। একজন মিলিটারি অফিসার বনাম মিডিয়া যেটা দেখাচ্ছে বারবার যে একজন সাধারণ বাংলাদেশী, সো অফকোর্স এখানে একজন মিলিটারি অফিসারকে সবাই সেভ করার চেষ্টা করবে। দ্বিতীয় কাজ হচ্ছে মিডিয়া ন্যারেটিভ। মিডিয়াতে কিন্তু বারবার বলছে যে একজন বাংলাদেশি টুরিস্ট বা বাংলাদেশি প্যাসেঞ্জার ডাইড, এখানে কিন্তু মানবিক মূল্য কমিয়ে দিচ্ছে। আমাদেরকে এই জিনিসটাই ভাঙতে হবে। বারবার তাদেরকে বোঝানোর চেষ্টা করতে হবে যে সে একজন বাংলাদেশি টুরিস্ট বা বাংলাদেশি প্যাসেঞ্জার না, সে একজন বাংলাদেশি পাবলিক ফিগার, নট এ কন্টেন্ট ক্রিয়েটর, নট এ ইউটিউবার। আমরা সবাই বিষয়টাকে এমন ভাবে উপস্থাপন করব যে সে একজন বাংলাদেশি পাবলিক ফিগার, যেন মালয়েশিয়ান গভর্নমেন্ট বুঝে সে যেহেতু একজন পাবলিক ফিগার তাহলে এটা একটা পাবলিক ইস্যু। দেন 3 নম্বর যে ভয়টা সেটা হচ্ছে ইনস্টিটিউশনাল প্রোটেকশন। সেটা কিভাবে? সেটা হলো এই তদন্তের নামে অভ্যন্তরীণভাবে বিভিন্ন সময় ক্ষেপণ করতে পারে। মানে তদন্ত চলছে এমন করে লং একটা প্রসেস নিয়ে যাবে। এখন এখানে আমাদের কাজ হচ্ছে পাল্টা স্ট্র্যাটেজি তৈরি করতে হবে, চাপ তৈরি করতে হবে, যেইখানে গাইস তোমাদের সবার ইচ অ্যান্ড এভরিওয়ানের হেল্প দরকার, কারণ এটাই আসল খেলা এবং এটাই আমার ভাইকে জাস্টিস এনে দিবে। সর্বপ্রথম প্ল্যান এ হচ্ছে এটাকে আন্তর্জাতিক ইস্যু বানাইতে হবে। এটা আমরা শুধু একটা অ্যাক্সিডেন্ট হিসেবে রাখবো না, এটা ন্যারেটিভ এমন হতে হবে, সবাই ভালো করে শুনো, এটা ন্যারেটিভ আমরা এমন ভাবে উপস্থাপন করব, সে ছিল একজন বাংলাদেশি পাবলিক ফিগার, একটা ইনোসেন্ট ভিকটিম, সে একজন বিদেশি নাগরিক, ড্রাঙ্ক ড্রাইভিং কেস এবং ক্ষমতার অপব্যবহার হওয়ার সম্ভাবনা। এগুলো ধাপে ধাপে আমি তোমাদেরকে বলছি। সর্বপ্রথম ধাপ হচ্ছে তাকে কোনোভাবেই টুরিস্ট বা বাংলাদেশি একজন জাস্ট এ প্যাসেঞ্জার হিসেবে আমরা উল্লেখ করব না। যেহেতু মালয়েশিয়ান গণমাধ্যম এটা করছে, আমাদেরকে ব্যাপকভাবে সব জায়গায় এটা পোস্ট করতে হবে যে সে একজন পাবলিক ফিগার, সে একজন সাধারণ টুরিস্ট না। কালকে থেকে ব্ল্যাক সাকিব এবং ডিকের ভিডিও দেখে তোমরা যারা হ্যাশট্যাগ বিভিন্ন জায়গায় সরাচ্ছ, এটা খুবই ভালো কাজ করতেছো। তোমরা সবাই হ্যাশট্যাগ গুলো সব জায়গায় ভাইরাল করে দাও। একটু রিকোয়েস্ট তোমাদের কাছে, হ্যাশট্যাগ ভাইরাল হলেই এটা একটা ইন্টারন্যাশনাল ইস্যু ক্রিয়েট হবে এবং এটা মালয়েশিয়ান গণমাধ্যমের চোখে পড়বে। আর মালয়েশিয়ান গণমাধ্যম বারবার এটা নিয়ে নিউজ করলে অবশ্যই এটা মালয়েশিয়ান বিভিন্ন আইন মন্ত্রণালয়ের কাছে বা তাদের চোখে পড়বে। আর আমাদের দিক থেকে অবশ্যই মামলা তো করা হবেই। আমি মুজাহিদের পরিবারের সাথে কথা বলেছি, তারা মামলা অবশ্যই করবেন। তবে তোমাদের হ্যাশট্যাগে একটা হ্যাশট্যাগ ব্যাপকভাবে যোগ করতে পারো, সেটা হচ্ছে স্টপ ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভিং মালয়েশিয়া। ইয়েস ব্রাদার, এটা সবাইকে একটু যোগ করতে পারো, হ্যাশট্যাগ স্টপ ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভিং মালয়েশিয়া। এই যেটা লেখা আছে এটা ব্যাপকভাবে তোমরা একটু হ্যাশট্যাগের মাধ্যমে প্রচার করো। প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের কমেন্ট বক্সে, টুইটারে, ইভেন প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের লাইভে, ইন্ডিয়ান ক্রিয়েটরদের লাইভে, বাংলাদেশি ক্রিয়েটরদের লাইভে, ইভেন সবচেয়ে বড় জায়গা হচ্ছে ওই যে নিউজটা তৈরি করা হয়েছে, সেই নিউজটার আমি ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দিব, যে নিউজটা মালয়েশিয়ান গণমাধ্যম তৈরি করেছে। ওই নিউজটার কমেন্ট বক্স একদম ফাটায় ফেলবা তোমরা। ইচ অ্যান্ড এভরিওয়ান, তোমাদের কাছে আমি হাত জোর করতেছি, তোমরা ইচ অ্যান্ড এভরিওয়ান এই হ্যাশট্যাগটা দিয়ে ওই নিউজটার কমেন্ট বক্স একদম ভরে দিবা, যেখানে জাস্টিস ফর মুজাহিদ, জাস্টিস ফর অ্যাডভান্স গেমিং, জাস্টিস ফর বাংলাদেশি পাবলিক ফিগার, এগুলো তো থাকবেই। সাথে সাথে একটা হ্যাশট্যাগ সবাই যোগ করবা, সেটা হচ্ছে হ্যাশট্যাগ স্টপ ড্রিঙ্ক ড্রাইভিং মালয়েশিয়া। কারণ এই হ্যাশট্যাগ ভাইরাল হইলেই মালয়েশিয়ান ভাবমূর্তি নষ্ট হবে বিদেশের কাছে। বিভিন্ন দেশ থেকে তারা একটা প্রেশারের সম্মুখীন হবে অ্যান্ড অবশ্যই এটা একটা ইন্টারন্যাশনাল ইস্যু তৈরি হবে এবং আমার ভাই অবশ্যই এটা নিয়ে জাস্টিস পাবে ইনশাআল্লাহ। দেন পঞ্চম সবচেয়ে বড় যে কাজ সেটা হলো 2 জায়গার মিডিয়ার এঙ্গেজমেন্ট বাড়াতে হবে। একটা হচ্ছে মালয়েশিয়ান মিডিয়ার এঙ্গেজমেন্ট। মালয়েশিয়ান মিডিয়ার এঙ্গেজমেন্ট তো আমরা বাড়াইতে পারবো না, ওটা আমরা যখন ব্যাপক আকারে হ্যাশট্যাগ ভাইরাল করব, এই বিষয়টা নিয়ে কথা বলবো, সবাই এই বিষয়ে ভিডিও বানাবো, সবাই এই বিষয়ে পোস্ট দিব, সবাই হ্যাশট্যাগ সব জায়গায় শেয়ার করে দিব, আমাদের এই ভিডিওগুলো সব জায়গায় শেয়ার করে দিবা, তখন মালয়েশিয়ান মিডিয়ার এটা চোখে পড়বে, তখন মালয়েশিয়ান মিডিয়া এমনি এটা নিয়ে নিউজ করবে। আর বাংলাদেশি বিভিন্ন মিডিয়ার সাথে আমি অলরেডি যোগাযোগ করেছি, বেশ কয়েকটা মিডিয়া এটা নিয়ে অলরেডি ভিডিও বানিয়েছেন, পোস্ট করেছেন। তোমরাও তোমাদের জায়গা থেকে যদি কোনো মিডিয়া তোমাদের পরিচিত থাকে, সেটা হোক লোকাল মিডিয়া বা হোক জাতীয় মিডিয়া, অনেক সময় হয় না জাতীয় মিডিয়ার অনেক ছেলে, তোমরা এটা দেখতেছো, অনেকের ছেলে বা অনেকের ভাইপো, অনেকের কাজিন, তোমরা এই ভিডিওটা দেখতেছো, তোমরা অ্যাডভান্স গেমিং কে চেনো, তোমরা চাও অ্যাডভান্স গেমিং এর জাস্টিস আসুক, সো তোমরা এটা তোমাদের পরিবারের তার সাথে যোগাযোগ করে একটা জাতীয় পর্যায়ে নিউজ তৈরি করতে পারো। আমিও জাতীয় পর্যায়ে নিউজ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছি, আর অলরেডি আমরা লোকাল বেশ কয়েকটা নিউজ করেছি। ব্যাপক আকারে এটা লোকাল না, এটা একটা ক্রস কান্ট্রি ইস্যু, এটা আমাদের বানাতে হবে। দেন অ্যাডভান্স গেমিং এর পরিবারের পক্ষ থেকে আমরা অফিসিয়াল প্রেশার দেওয়ার চেষ্টা করব, সেটা হলো বাংলাদেশে মালয়েশিয়ান দূতাবাস, মালয়েশিয়ান পুলিশ, মানবাধিকার সংস্থা, এগুলোতে আমাদের একটা ফর্মাল কমপ্লেন জমা দিতে হবে। আমরা আমাদের ডিমান্ড একদম ক্লিয়ার রাখবো ভাই। আমরা চাই, আমাদের দাবি হচ্ছে ট্রান্সপারেন্ট ইনভেস্টিগেশন, নো মিলিটারি ইনফ্লুয়েন্স, ইন্টারন্যাশনাল মনিটরিং এবং স্ট্রিক্ট অ্যাকশন এগেনস্ট ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ কেস। না আমরা এখানে কোনো কম্পেনসেশন চাই, না এখানে আমাদের কোনো দাবি আছে। আমরা চাই আমার ভাইয়ের মতো এরকম দুর্ঘটনা শিকার যেন আর কেউ না
হয়, এবং সারা জীবন যে মানুষের জাস্টিস আনার জন্য কাজ করেছে, সে মরে যাওয়ার পরে অবশ্যই তার জাস্টিসটা যেন সে প্রপার ভাবে পায়। এটাই আমাদের একমাত্র ইচ্ছা ভাই। তার যে যোগ্যতা ছিল সেই যোগ্যতা অনুযায়ী সে যেন তার যোগ্য সম্মানটা পায় অন্তত মরার পরে। আমার ভাই কোনোভাবে একজন বাংলাদেশি টুরিস্ট না, সে একজন বাংলাদেশি সাধারণ ব্যক্তি না, সে একজন পাবলিক ফিগার। তার মারা যাওয়াতে আমরা সবাই ব্যথিত। আমরা ট্রান্সপারেন্ট একটা ইনভেস্টিগেশন চাই, এবং যে অপরাধী তাকে যত দ্রুত সম্ভব আইনের আওতায় আনা চাই, এবং মালয়েশিয়ান গভর্নমেন্ট থেকে বা মালয়েশিয়ান বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে বা মালয়েশিয়ান মিডিয়া থেকে তারা যেন স্বীকার করে হ্যাঁ সে ছিল একজন বাংলাদেশি পাবলিক ফিগার, এটা একটা নর্মাল কেস না, এটা যেন তারা স্বীকার করে। এখন তোমাদের কাছে প্রশ্ন যে এগুলো করে কি হবে? মালয়েশিয়ান গভর্নমেন্ট যা করতেছে করুক, আমাদের এরকম লাফালাফি করার কি দরকার? গাইজ, আমরা যদি কিছুই না করি তাহলে কি হবে জানো? এটা আমি এমনি বলতেছি না, আমি মালয়েশিয়ান বিভিন্ন ল দেখেছি, তাদের ইতিহাস দেখেছি। এর আগে এমন কেস হয়েছে, সেখানে কি হয়েছে জানো? ধীরে ধীরে এটা মিডিয়া থেকে হারিয়ে যায়, তদন্ত দীর্ঘায়িত হয়, সময় নেয় একের পর এক, আর শেষে দুর্ঘটনা বলে ফাইল বন্ধ করে দেয়। আমি বেঁচে থাকতে আমার ভাইয়ের এই কেস দুর্ঘটনা বলে ফাইল বন্ধ করতে দিব না, তাই যদি আমার নিজেরও মালয়েশিয়ায় যাওয়া লাগে। আর যদি তোমরা আমরা একসাথে দাঁড়াই তাহলে কি হবে জানো? এই কেসটা সবার নজরে আসবে, বিচার ব্যবস্থার উপরে চাপ পড়বে, কেউ সহজে আর পার পাবে না, আমার ভাই জাস্টিস পাবে, এবং সবচেয়ে বড় কথা তার যে যোগ্য সম্মান সে সম্মান সে পাবে। একটা জিনিস মনে রাখো গাইস, এই লাইনটা তোমাদের সবার জন্য খুব ইম্পর্টেন্ট। জাস্টিস কখনো নিজে নিজে আসে না, জাস্টিস তৈরি করতে হয়। তোমরা এই ফ্রি ফায়ার কমিউনিটির বিভিন্ন সময় জাস্টিস পেয়েছো না আমাদের কাছ থেকে? এই জাস্টিস কি এমনি এমনি এসেছে? তোমরা যদি একটা বিষয়ে জাস্টিস নিয়ে নিজেরাই এমনি বসে থাকতা, কখনো জাস্টিস আসতো না গাইস। তোমরা বিষয়টা আমাদেরকে জানিয়েছো, মুজাহিদকে জানিয়েছো, অ্যাডভান্স গেমিং বিষয়টা নিয়ে ভিডিও বানিয়েছে, আমরা ভিডিও বানিয়েছি, দেন তোমরা জাস্টিস পেয়েছো। তো জাস্টিস এমনি এমনি আসে না, জাস্টিস তৈরি করতে হয়, জাস্টিস আনতে হয়। তোমাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, আমার ভাইয়ের জন্য তোমরা জাস্টিস আনো, তোমরা চেষ্টা করো। সে যে মানুষই থাক না কেন, তাকে নিয়ে তোমাদের অভিযোগ থাকতে পারে, তাকে নিয়ে তোমাদের অনেক অনেক কিছু থাকতে পারে ভাই, কিন্তু যেহেতু সে মারা গিয়েছে, মরে যাওয়ার পরে তারকে নিয়ে আর কোনো অভিযোগ থাকা মনে হয় না উচিত। মানবিক দৃষ্টিতে দেখতে গেলে আমি তোমাদের কাছে আমার ভাইয়ের জন্য অন্তত হাত জোর করে ক্ষমা চাচ্ছি, ওকে তোমরা সবাই ক্ষমা করে দাও। তার জাস্টিস আনার জন্য সবাই একটু এক হও, এই হ্যাশট্যাগুলো একটু ছড়িয়ে দাও, বিভিন্ন জায়গায় পোস্ট করো, ভিডিও বানাও, সোশ্যাল ইস্যু তৈরি করো, এটা নিয়ে বাংলাদেশি বড় বড় গণমাধ্যমদের ভিডিও বানাতে সাহায্য করো। এই যে কয়েকদিন আগে বাংলাদেশি গণমাধ্যম তাজু ভাইকে নিয়ে পাগল হয়ে গেল, কেন? তাজু ভাই তো একজন নর্মাল ব্যক্তি, তাকে নিয়ে পাগল হইলো কেন? সে ভাইরাল হয়েছে তাই, তাকে নিয়ে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে ব্যক্তিরা কথা বলছে তাই, তাকে নিয়ে সবাই ভিডিও বানাচ্ছে তাই, তার ভিডিওগুলো ব্যাপক আকারে মানুষ শেয়ার দিচ্ছে তাই, তখন কিন্তু সমস্ত বড় বড় সোশ্যাল মিডিয়াতে বড় বড় মিডিয়াতে তাজু ভাই চলে আসে। তো আমার ভাইকেও তোমরা একটু হেল্প করো আমাদেরকে, আমাদের এই ভিডিওগুলা তোমরা নিজে ভিডিও বানাও, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দাও, কোনো না কোনো একটা বড় গণমাধ্যম যেন এই বিষয়ে অবশ্যই ভিডিও বানাই। এবার আমি নিজে তো চেষ্টা করছি বড় গণমাধ্যমের সাথে, কিন্তু বড় গণমাধ্যম কখনো এই বিষয় নিয়ে ভিডিও বানাবে না যতক্ষণ না পর্যন্ত এটা ভাইরাল হবে, যতক্ষণ না পর্যন্ত এই বিষয় নিয়ে সবাই কথা বলবে, ততক্ষণ পর্যন্ত বড় গণমাধ্যম একটা ছোটখাটো ইস্যু নিয়ে কথা বলতে চাই না গাইজ। তো লোকাল অলরেডি কয়েকটা গণমাধ্যম এটা নিয়ে কথা বলেছে, ভিডিও বানিয়েছে, পোস্ট করেছে, পেপারিং হয়েছে, আমি এগুলো করেছি। তোমাদের দায়িত্ব ভাই, এটা আমি একা পারবো না। আমার আগের সেই ইউটিউব চ্যানেল থাকলে, আগের সেই ফর্ম থাকলে, আগের সেই সাবস্ক্রাইবারগুলো থাকলে অবশ্যই এটা হয়ে যেত, আমি একাই পারতাম, কিন্তু এখন আর পারবো না। আর যারা তোমরা এই কমিউনিটির কন্টেন্ট ক্রিয়েটর আছো, তোমাদের কাছেও ভাই হাত জোর করে রিকোয়েস্ট করছি, তোমরা হয়তো তোমাদেরকে নিয়ে অনেক সময় মুজাহিদ ভিডিও বানিয়েছে, এক্সপোজ করেছে, রোস্ট করেছে, এজন্য তোমাদের রাগ হইতে পারে, কিন্তু তোমরা সবাই ক্ষমা করে দাও আমার ভাইকে, এবং আজকের এই দূর সময়ে তার পাশে দাঁড়াও, তাকে নিয়ে একটু পোস্ট করার চেষ্টা করো, অন্তত ভিডিও না হোক, অন্তত একটা সামান্য পোস্ট করার চেষ্টা করো, এবং সব জায়গাতে একটু হ্যাশট্যাগ, তোমার সাবস্ক্রাইবারদেরকেও বলো একটু হ্যাশট্যাগ সব জায়গায় পোস্ট করতে। তুমি যে পোস্ট করতেছো সেটা সব জায়গায় শেয়ার করুক তোমার সাবস্ক্রাইবাররা, তুমি যে ভিডিও বানাচ্ছ সেটা সব জায়গায় সাবস্ক্রাইবাররা ভিডিও বানিয়ে আরো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুক বেশি বেশি। আগে আমাদের বাংলাদেশি গণমাধ্যমের চোখে আসতে হবে, বড় বড় জাতীয় গণমাধ্যমের মাধ্যমে এটা দুই এক জায়গায় পোস্ট করাইতে হবে, তারপর এটা আরো বড় ইস্যু হবে, এটা বাংলাদেশে অন্তত জাতীয় ইস্যু হোক, তারপরে তো আমাদের ইন্টারন্যাশনাল ইস্যু বানাইতে হবে। আগে বাংলাদেশে জাতীয় ইস্যু না হইলে ইন্টারন্যাশনাল গভর্নমেন্ট বা ইন্টারন্যাশনাল মিডিয়া যখন চেক করবে যে কই এটা নিয়ে কথা হচ্ছে কোথায়, তখন যদি দেখে বাংলাদেশে কোনো গণমাধ্যম এটা নিয়ে পোস্ট করেনি, এটা নিয়ে ভিডিও বানায়নি, তখন তারা এটাকে তত গুরুত্ব দিবে না গাইস। এজন্য আমাদের হ্যাশট্যাগ ভাইরাল করার আগে ভাইরাল করতে হবে আমাদের এই বিষয়ের ভিডিওগুলা। কেউই স্টপ হয়েও না, আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব, সবাই একটু ভাইকে নিয়ে ভিডিও বানাও। আমার ভাই একজন পাবলিক ফিগার, আমার ভাই একজন জাস্টিস ওয়ারিয়ার, আমার ভাইয়ের মৃত্যু কখনো একটা সাধারণ প্যাসেঞ্জারের মৃত্যু না, এটা যেন মালয়েশিয়ান গভর্নমেন্ট স্বীকার করে এবং অবশ্যই অপরাধের যে শাস্তি আছে সেটার আওতায় আনে, এটা আমাদের একমাত্র ইচ্ছা, এটা ছাড়া আমরা আর কিছু চাই না। তো তোমাদের কি কি করতে হবে আমি অলরেডি বলেছি, আমি আর নতুন করে কি বলবো বুঝতেছি না, অলরেডি আমার দেখো তোমাদের কি করা উচিত তোমরা সেটাই করো, আমি হাত জোর করে তোমাদের রিকোয়েস্ট করবো সেটা করার জন্য। আলামিন ভাইও বলেছে, সাকিব বলেছে, ডিকে বলেছে, আমি বলতেছি, সবাই আমরা বলতেছি যে হাত জোর করে তোমাদের কাছে মুজাহিদের হয়ে আমি ক্ষমা চাচ্ছি। এখনো পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে অনেকে দেখছি ওকে নিয়ে বাজে মন্তব্য করছো, ভাই মানুষটা মারা গেছে,
তাকে অন্তত এবার ক্ষমা করে দাও। তোমাদের এই মন্তব্যগুলো দেখলে আমার চোখে পানি চলে আসতেছে। তো তোমরা যারা বাজে মন্তব্য করতেছো তোমাদের কাছে আমি হাত জোর করে ক্ষমা চাইতে যাচ্ছি, কারণ আমার ভাই তো আর তোমাদের কাছে ক্ষমা চাইতে পারবে না। তো আমি ক্ষমা চাচ্ছি, তোমরা ক্ষমা করে দাও আমার ভাইকে, এবং কি করলে তার জাস্টিস আনা যায়, সে যেন তার যোগ্য সম্মানটা পাই, এটা তোমরা করো। রিকোয়েস্ট ভাই, এটা রিকোয়েস্ট তোমার কাছে। আর এই বিষয়ে আমি আর কোনো কথা তোমাদের সাথে বলতে চাই না। মনে করো না যে আমরা ভিউজ এর জন্য এই বিষয়ে কথা বলছি। ভাইয়ের ছোট ভাইয়ের মৃত্যুকে নিয়ে ভিউজ ব্যবসা করার মতো মেন্টালিটি আমাদের কারোরই নাই। আমরা যারা এই বিষয়ে ভিডিও বানাচ্ছি, আমরা চাচ্ছি আমার ভাই যেন যোগ্য সম্মানটা পায়, তাই আমরা সবাই ভিডিও বানাচ্ছি। তোমরা এই বিষয়ে ভিডিও বানাও, তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো।